আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা কথা গল্পের ৮ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি বললাম এই তো এইবার ঠিক আছে, ওকে এখন রাখি বলে ফোন কেটে দিলাম। এখন আপনাদের বলি এই তুহিনকে, সে আমার চেয়ে অনেক বড় হবে। তাকে কতবার বলি ভাইনা ডাকতে, তাও শোনে না। যাই হোক, এখন তার পরিচয় দিই। সে একজন গরিব ঘরের সন্তান, সংসার চালাতে চুরি করত। একদিন সে চুরি করতে গিয়ে ধরা খেলো, তখন তাকে পাবলিকে অনেক মেরে রক্তাক্ত করে দিল। তা দেখে আমি দৌড়ে সবাইকে সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার তাকে ড্রেসিং করিয়ে দিয়ে কিছু ওষুধ দিল। তারপর আমি তার কাছে গিয়ে তাকে বললাম, নাম কি তোমার ভাই? তুহিন মাথা নিচু করে আছে। আমি বললাম, তা এইসব কেন করো ভাই? তুহিন বলল, ভাই কি করব বলেন, পড়ালেখা করলাম কম্পিউটার সায়েন্স বিষয়ে, অনার্স করতে ভর্তি হয়েছিলাম। তার কিছুদিনের মাথায় বাবা মারা গেছে, মাও অসুস্থ, সংসারের ভার আমার উপরে, তাই পড়ালেখা শেষ হয়ে গেল। এখন আমি যেখানে ছোটখাটো চাকরির জন্য যাই না কেন, সেখানেই টাকা না হলে, মামা খালু না থাকলে চাকরি হয় না। আমার তো টাকাও নাই, মামা খালু নাই। আর অন্য কাজ করতে গেলে বলে তুমি এই কাজ করনি, তাহলে পারবে না। গরিব অসহায় বলে অপমান করে তাড়িয়ে দেয়, তাই এই কাজ করতে বাধ্য হয়েছি। তুই এইগুলো বলতেছিল আর অজরে কান্না করতেছিল। আমি বললাম, তাই এখন আপনি যদি আবার পড়েন তাহলে কি পড়বেন? তুই বলল, ভাই মজা করছেন, নিজের পরিবার চলে না আবার পড়ালেখা। আমি বললাম, তা পড়ছেন না তো বলেন এমনি। তুহিন বলল, আমার স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, তার হলো কই। এখন যদি সুযোগ পাই একই বিষয়ের উপর পড়বো। আর এমনিতেই কিছু হ্যাকিং পারি, এসএসসি দিয়ে কম্পিউটার চালানো শিখেছিলাম, তার ফাঁকে ফাঁকে হ্যাকিংও। আমি বললাম, তাহলে আপনি এই কাজ না করে একটা কম্পিউটারের দোকানে কাজ নিতেন বা দোকান দিতেন। তুহিন বলল, এটাও চেয়েছি কিন্তু পারিনি। দোকানে গেলে বলে সার্টিফিকেট কই, সার্টিফিকেট ছাড়া চাকরি হবে না। আমি বললাম, তা তোমার কাছে সার্টিফিকেট নাই? তুহিন বলল, না। আমি বললাম, কেন? তুহিন বলল, যখন পরীক্ষা দিব তখন পরীক্ষা দিতে পারিনি টাকার জন্য, তখন পারিবারিক সমস্যা ছিল, তাই সার্টিফিকেট অর্জন করতে পারলাম না। আর সবাই চাই সার্টিফিকেট। আর দোকান দেওয়ার কথা বলছেন, তাতে প্রচুর টাকা লাগে ভাই, অনেকের কাছে টাকা চেয়েছি কিন্তু দেয়নি। আমি বললাম, ও তা আমি একটা কাজ দিব, আপনি করবেন? সে আমার দিকে তাকিয়ে একবার হাসি দিয়ে বলল, ভাই মজা করেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নিজেরই তো একটা কাজের দরকার, আর আপনি আমাকে কাজ দিবেন? আমি বললাম, আপনি করবেন কিনা সেটা বলেন। তুহিন বললাম, তা কি কাজ দিবেন? আমি বললাম, এটা সেখানে গেলেই দেখতে পাবেন, তাহলে চলেন। এই বলে তাকে নিয়ে আসলাম আমার অফিসে এবং তাকে আমার পিএ হিসাবে যোগ দিলাম এবং আমার সংগঠনের লিডার। আসলে আমার একটা সংগঠন আছে যে ভালো কাজ ভালো মানুষের সাহায্য। তুহিনকে দেখলাম মোটামুটি মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার এগুলো হ্যাক করতে পারে। আর আমি ওই দিন সজীবের মোবাইল হ্যাক করতে তাকেই দিয়েছিলাম। সে এইসব দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে ভাই এমন ভাবে তাকিয়ে আছো কেন? তুহিন বলল, আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমি বললাম, এটা বাস্তব। তুহিন বলল, আসলে আপনি এত বড় একজন মানুষ, তা এমন করে থাকেন কেন? আমি বললাম, তা অনেক কারণ আছে, শুনবি? তুহিন বলল, আমি বললাম, তাহলে শুন। এই বলে তাকে সব বললাম। আমার কথা শুনে সে বলল, ভাই আপনার জীবনে এত কষ্ট আপনাকে দেখে বোঝা যায় না। আমি একটা মুচকি হাসি দিয়ে তাকে বললাম, এখন থেকে পড়াশোনা করবে, বুঝলে? তুহিন বলল, তাহলে ভাই এত কাজ দায়িত্ব পালন কিভাবে করব? আমি বললাম, তোমার এখন কোনো কাজ নেই, আমি যখন যেটা বলবো সেটা করলেই হবে, এখন থেকে পড়াশোনা করবে। তুহিন বলল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু না, এই নিন আপনার অগ্রিম বেতন। এই বলে তাকে রেখে চলে আসলাম। সে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম দিনে কাজ দিয়ে অগ্রিম বেতন দিল 40,000 টাকা। এইসব ভেবে আবার হাসি দিয়ে বলল, আল্লাহ হয়তো আমার দিকে চেয়েছেন। এই বলে খুশি মনে সেও বাড়ি চলে গেল। আপনাদের বলতে বলতে অনেক রাত হয়ে গেল। আবির কল দিল, আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, এত রাতে ফোন দিলি যে? আবির বলল, ওয়ালাইকুম আসসালাম। শোন, কাল তো শুক্রবার, কাল আর আমি মিলি ঘুরতে যাব সকালে, তাই তুইও আসবি। আমি বললাম, তোদের মাঝে আমি না থাকলে ভালো, তাই বলে কি? আর বলতে না দিয়ে আবির বলল, আমি কিছু শুনতে চাই না, তুই আসবি মানে আসবি, না হলে আমি তোর সাথে কথা বলবো না। এই বলে ফোন কেটে দিল। আপনারাই বলেন, আমি সিঙ্গেল মানুষ, আমি তাদের মাঝে গিয়ে কি করব? থাক এইসব ভাবা যাবে, এখন ঘুম দি। এই বলে ঘুম দিলাম। এইদিকে তানহা রুমে বসে আমার কথাগুলো ভাবতেছে, আসলে কি আমি নির্দোষ নাকি দোষী? না আর ভাবতে পারছি না। আমি কাল কানিজের সাথে দেখা করব, সব শুনবো সে কি বলতে চেয়েছে। তাই আর দেরি না করে কানিজকে কল দিল। হ্যালো কানিজ, কি খবর, কেমন আছিস? রাত কেমন কাটলো? কানিজ লজ্জা পেয়ে বলল, যা এসব কি বলছিস, আলহামদুলিল্লাহ। তুই আর শোন, তুইও বিয়ে করে নে, তারপর বুঝবি কেমন কাটলো রাত, শালি। তানহা বলল, আমিও ভালো। আচ্ছা তুই কি কাল আমার সাথে দেখা করতে পারবি? অনেক দরকার তোর সাথে কথা বলার। কানিজ বলল, কেমনে সম্ভব, তুই বল, মাত্র বিয়ে হয়েছে আমার, আর এখন বাইরে কেমনে যাব? তানহা বলল, বোন আমার কি করব বল, দেরি হলে আমার ক্ষতি, কিছু একটা কর। কানিজ কিছু একটা ভেবে বলল, আচ্ছা শোন, বিকালে আমি আমাদের বাড়িতে যাব, তাই তুই আমাদের বাড়িতে চলে আসিস, কেমন? তানহা বলল, ওকে মাই সুইট বান্ধবী, মা। আচ্ছা রাখি, এখন খেতে ডাকছে মা। এই বলে ফোন রেখে খেতে গেল তানহা। কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল।
তো এভরিওয়ান, গল্পে যদি ভুল ত্রুটি থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটিগুলা ধরিয়ে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। এইদিকে ভোরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে সাইদকে নিয়ে বাইরে হাঁটতে গেলাম। সকাল 8টা পর্যন্ত হেঁটে বাসায় আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে পার্কে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম দূর থেকে আবির মিলির সাথে আরো 2 জন আছে। তাদেরকে দেখে আমি অবাক, এরা এইখানে কেমনে? এটা ভাবতে ভাবতে তারা সবাই আমার সামনে আসার পর আবির মিলির সাথে আসা 2 জন আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে অনেক? এদের কথা শুনে মিলি বলল, কি তোমরা একে চিনো নাকি? ছেলেটা বলল, চিনবো না মানে? এর সাথে ছোটবেলায় একসাথে খেলেছি, আর চিনবো না? তখন আমি বললাম, তোরা এখানে কি করে আর মিলিকে কি করে চিনিস? মেয়েটি বলল, মিলি আমার ফুফাতো বোন। আমি বললাম, ও। তখন ছেলেটা বলল, তা তুই এখানে কেন? আমি বললাম, আমি এখানেই থাকি। তা তোরা ঢাকা থেকে কবে আসলি? ছেলেটা বলল, এই তো 1 মাস হলো। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না, তাই না? এরা আমার বন্ধু, আমার 1 বছরের ছোট হলো এরা, জুয়েল আর লিমা। এরা আমার ছোটবেলার বন্ধু প্লাস প্রতিবেশী ছিলাম। অনেক দুষ্টামি করতাম তখন 3 জন মিলে। তারা চাচাতো ভাই বোন, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। তাদের বাবারা 2 জন ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে তারা এখান থেকে চলে যায়। আরো একটা কথা, এখানে শুধু লিমার বাবা ট্রান্সফার হয়েছিল, কিন্তু তারা সবাই একত্রে থাকবে বলে জুয়েলের বাবাও ট্রান্সফার নিয়ে নেয়। আমি আবার বললাম, তা তোদের বিয়ে কখন খাচ্ছি? তখন জুয়েল লজ্জা পেয়ে বলল, খাবি আর কি, আমাদের পড়ালেখা শেষ হোক, তা তোরটা কবে খাবো? আমি একটু হাসলাম আর বললাম, এই ডাবলের দুনিয়ায় আমি একজন সিঙ্গেল মানুষ, তার আবার বিয়ে, এটা তো বিলাসিতা। এটা শুনে সবাই হাসলো। তখন মিলি বলল, আনছিলাম পরিচয় করাতে, কিন্তু তোমরা পরিচিত, তাই চলো সবাই ঘুরি। এই বলে সবাই ঘুরতে লাগলাম। ঘোরা শেষ, জুয়েল আমার নাম্বার নিয়ে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আবিরও যখন যাবে তখন তাকে আস্তে করে বললাম, বিকাল 4টায় থাকিস, একটা জায়গাতে যাব, তুই আর আমি, কেমন? আবির বলল, এই বলে তাদের 2 জনকে বিদায় দিয়ে আমিও চলে আসলাম বাসায়। নিজের রুমে এসে গোসল করে সাইদকে নিয়ে জুম্মার নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো আবিরের ফোনে। ঘুম ঘুম চোখে রিসিভ করে বললাম, হ্যালো, কে? আবির বলল, শালা আমারে চিনিস না? কোথায় নাকি যাবি? এখন পড়ে পড়ে ঘুমাস? শালা কয়টা বাজে দেখছোস? তাড়াতাড়ি আয়, আমি তোর বাসার নিচে আসি। তার কথা শুনে টাইম দেখলাম 4টা বাজে। টাইম দেখে আমি লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেলাম। এই তুই দাঁড়া, আমি আসতেছি। এই বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসার নিচে গেলাম। তখন আবির বলল, শালা কোথায় নাকি নিয়ে যাবি? আর সেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিজে বলে নিয়ে যাবে, তারই কোনো খেয়াল নেই। আমি বললাম, আমার কি তোর মতো লাং আছে নাকি যে সারাদিন খাইতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে, হাঁটতে গেলে কথা কমু? আমি সিঙ্গেল মানুষ, তাই ঘুমাই, বুঝলি? আবির বলল, ওই শালা, লাং কাকে বললি? ও তোর ভাবি লাগে, বুঝতে পারলি? আমি বললাম, এখন বুঝলাম, এখন চল, দেরি হচ্ছে। এই বলে গাড়িতে উঠে একটা গোডাউনে আসলাম। তখন আবির বলল, কিরে এখানে আনলি কেন? আমি বললাম, চুপচাপ আমার সাথে চল। এই বলে গোডাউনে গেলাম। তুহিন আমার কাছে এসে বলল, অনেক তুমি এখানে? আমি বললাম, আমি এখানে। আবির তুহিনকে দেখে অবাক হয়ে বলল, কিরে এই ছেলেটা এখানে কি করে? এ তো কাল আমাদের ক্লাসে দেখলাম। আমি বললাম, এইটুকুতে যদি অবাক হইস তাহলে আরেকজনকে দেখলে মনে হয় মাথা ঘুরবে। এই বলে দরজা খুললাম আমি। আর ভিতরে যাকে বাঁধা অবস্থায় দেখলো আবির, তা দেখে তো আবির অবাক। বাঁধা ছেলেটা আমাদেরকে দেখেও অবাক। আবির বলল, এতে এইখানে কেন? তখন ছেলেটি বলল, তোরা এইখানে? তার মানে তোরা আমাকে কিডন্যাপ করেছিস? ছাড়বো না তোদেরকে আমি, একবার হাতটা খোল, এইখান থেকে বের হতে দে। তখন আমি বললাম, আরে কুল কুল বেবি। আবিরকে উদ্দেশ্য করে বললাম, তাকে আমি এখানে ধরে এনেছি। আবির বলল, কেন, সে কি করেছে? আমি বললাম, শুনবি তাহলে শুন। এই বলে তাকে বলতে লাগলাম। এই শাহিন আছে না, তার বাপ হলো এই শহরের নামকরা টপ 2য় নাম্বার বিজনেসম্যান সেকেন্দার গ্রুপের মালিক, মানে সেকেন্দার চৌধুরী হোসের বাবা। আবির বলল, কি? তা সে কি করছে? আমি বললাম, বলছি। তখন আমার বাবার কোম্পানি ছিল টপ নাম্বার 1 মিনাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এটা এখন বর্তমান আমার চাচা কোনো মতে চালায়। আব্বু আমাকে খালার বাসায় রেখে আসলো যেই দিন, সেই দিন একটা মিটিং ছিল আমার আব্বুর, যেখানে একটা প্রজেক্ট ছিল প্রায় 50 কোটি টাকার। সেখানে দেশের বড় বড় বিজনেসম্যান থাকবে, তবে ডিলটা পাওয়ার সম্ভাবনা ছিল সেকেন্দার, না হয় আমাদের কোম্পানি। যদি আমার আব্বু মিটিং এ না যায় তাহলে প্রজেক্টটা পাবে সেকেন্দার চিন্তা করছে কিভাবে প্রজেক্টটা যেন সে পায়। আমাদের সম্পত্তির উপর লোভ ছিল সেকেন্দারের। আর তখন তার কাছে খবর ছিল আমার আব্বু নাকি তার আত্মীয়র বাসায় গেছে তার ছেলেকে রাখতে। এটা শুনে সেকেন্দার মনে মনে বলল, এই সুযোগ তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার। তাই তার লোকদের বলল, আমার বাবা আসার সময় তাকে মেরে দেয়, এটা অ্যাক্সিডেন্টের রূপ দিবি। আর শোন, মরার আগে এই পেপারগুলোতে স্বাক্ষর করে নিবি। আর যখনই আমাকে খালার বাসায় রেখে আসে, তারপর তারা আমাকে খালার বাসায় রেখে চলে যাওয়ার সময় আমার আব্বু আম্মুকে সাহায্য চাওয়ার নাটক করে গাড়ি দাঁড় করিয়ে তারপর খুন করে। তার আগে পেপারে স্বাক্ষর নিতে চেয়েছিল, কিন্তু আমার আব্বু বলেছে, আমার সম্পত্তির মালিক আমার ছেলে, তার বয়স যখন 22 বছর হবে তখন তার হবে সম্পত্তি।
আর তার আগে যদি মারা যায় তাহলে এতিমখানায় যাবে। এরপর বাবা মাকে খুন করে অ্যাক্সিডেন্টের রূপ দেয়, কিন্তু কেউ জানতো না যে এটা একটা খুন ছিল, আর সেই খুন করেছে এই শাহিনের বাপ সেকেন্দার। এইসব বলে কান্না করে দিলাম। তখন আবির এগুলো শুনে দেখি আবিরের চোখেও পানি। সে পানি মুছে বলল, তা তুই কিভাবে জানলি, আর শাহিনকে কেন এখানে আনলি? আমি বললাম, বলছি, তোর উপর যে হামলাটা হয়েছে সেটা কিন্তু এই শাহিন করেছে, এবং আমাদের দুইজনকে একসাথে গান পয়েন্টে রেখেছিল। তা আমি দেখে তোকে সরিয়ে দিলাম, কিন্তু আমি সরতে পারিনি। আর আমি জায়গা থেকে সরে যাওয়ার কারণে গুলিটা বুকে না লেগে হাতে লাগলো। আর তখন আমি সেখানে শাহিনকে দেখতে পেলাম, তাই আমার লোক দিয়ে তাকে ধরে এনে অত্যাচার করে সব কথা বের করছি। আবির বলল, তা তোকে শাহিন কিভাবে চিনতো? আমি বললাম, আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে সেকেন্দার আমার উপর নজর রাখছে। কখন আমার বয়স 22 হবে, যখন জানতে পারে আমার বয়স এখন 22, তখন সে আমাকে মারার প্ল্যান করে। আর সে আরও জানতে পারে যে আমি তার ছেলের কলেজেই পড়ি, তাই সে তার ছেলেকে আমার পিছনে লাগিয়ে দিল। আবির বলল, তা এখন তাকে কি করবি? আমি বললাম, এখন তার বাবাকে কল দিব আর এই জায়গাতে আসতে বলবো। আমি এবার তার বাবাকে ফোন দিলাম। এইদিকে সেকেন্দার চিন্তিত, কারণ কাল থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। সকল ডিপার্টমেন্ট কাজ করছে তার ছেলেকে খোঁজার। তখন তার নাম্বারে কল আসলো, সে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি বললাম, কে বলছি সেটা বড় কথা না, আমি কি বলছি তা শোন। আমি তো ছেলেকে কিডন্যাপ করছি। নিজের ছেলেকে বাঁচাতে চাইলে কোনো পুলিশ ছাড়া এই জায়গায় চলে আই। ভুলেও কোনো ডিপার্টমেন্টে খবর দিবি না, কারণ সেখানে আমার লোক আছে। সেকেন্দার বলল, তুই আমার ছেলের কিচ্ছু করবি না, আমি এক্ষুনি আসছি। এই বলে ফোন কেটে দিল, বেরিয়ে পড়লো ঠিকানার উদ্দেশ্যে। আমি আবিরকে বললাম, মামা, তোর এখানে থাকা ঠিক হবে না, তুই যা। আবির বলল, না, আমি যাব না তোকে ছাড়া। আমি তাকে অনেক জোরাজোরি করে এইখান থেকে পাঠিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর সেকেন্দার আসলো। আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায় বলতে বলতে রুমে ঢুকলো। তার ছেলেকে বাধা দেখে সে আর কিছু খেয়াল না করে দৌড়ে তার ছেলের কাছে গিয়ে দড়ি খুলতে লাগলো। সেকেন্দার বলল, তোর কিছু হবে না বাবা, এই তো আমি এসে গিয়েছি, দেখ তার ছেলে ঢুলতেছে, কারণ অনেক মেরেছি। তখন আমি বললাম, আরে আরে, এত তারা কিসের? এটা শুনে সেকেন্দার পিছনে ফিরে দেখলো আমি। সেকেন্দার বলল, এই তুই এখানে, তার মানে এই কাজ তুই করেছিস? আমি বললাম, সেকেন্দার, আমি করেছি। সেকেন্দার বলল, তোর এত বড় সাহস আমার ছেলেকে কিডন্যাপ করা? শালা, তুই আজ এইখান থেকে বেঁচে ফিরবি না। যেইভাবে তোর বাবা মাকে মেরেছি সেইভাবে আজ তোকে মারবো। তখন আমি হেসে বললাম, তুই এখন আমার এলাকায়, বুঝলি? এখানে আমার ইশারায় চলে সব। আর তার চেয়ে বড় কথা, তুই একা, মারা তো দূরে থাক, আমার চুলটাও ছিঁড়তে পারবি না। সেকেন্দার হেসে বলল, তুই এত বোকা কেন? তুই জানিস না এই সেকেন্দার কাঁচা খেলা খেলে না? তুই যখন আমাকে কল দিয়েছিলি আর বললি পুলিশ যেন না জানে, তখন আমিও বুঝে গেছি পুলিশে তোর লোক আছে, তাই আমি আমার লোক নিয়ে আসছি। আর তোর পুরো এরিয়া এখন আমার দখলে। দেখবি একটা ইশারায় লাশ পড়বে, দেখবি, এই দেখ। এটা বলতেই একটা লাশ পড়লো। লাশ পড়ার আওয়াজ শুনে সেকেন্দার ও তার ছেলে হাসতে হাসতে আমার দিকে তাকালো, আর দেখলো আমি মুস্কি মুস্কি হাসছি। এটা দেখে সেকেন্দার লাশের দিকে তাকালো আর দেখলো এটা তারই পোলাপান। এটা কি করে সম্ভব? আমি একটু হেসে বললাম, তুই হয়তো কাঁচা খেলা খেলোস না, আর আমি পাকা খেলা খেলি না, আমি খেলি ডাইরেক্ট খেলা, বুঝতে পারলি? এখন তোর কোনো ছেলে বেঁচে নাই, এখন তোর মৃত্যু আমার হাতে লেখা। এই বলে হাসতে লাগলাম। তখন সেকেন্দার আমার পায়ে পড়ে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এই তোর কি লাগবে বল, আমি সব তোকে দিব, টাকা সম্পত্তি সব দিব, শুধু আমাকে ক্ষমা করে দে, আমার জীবন ভিক্ষা দে। আমি বললাম, বুঝলি, আমার বাবা মাও এমন করেছে হয়তো, কিন্তু তোর লোকেরা ছাড়লো না। একজন ছেলেকে এতিম বানিয়ে দিলি তুই শুধু স্বার্থের জন্য, আর আমি কেন ছাড়বো তোকে? যা এখন কবরে গিয়ে সম্পত্তির হিসাব করিস। এই বলে গান দিয়ে শাহিন আর সেকেন্দারকে মেরে দিলাম। আর তুইনকে বললাম, শোনো, লাশগুলো এমন ভাবে ঠিকানা লাগাবে যাতে কেউ বুঝতে না পারে। তুইন বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, এখন সন্ধ্যায় এসে বাড়িতে যাও। আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। এইদিকে তান্না আকিকে নিয়ে সন্ধ্যায় কানিজের বাসায় এসে কলিং বেল দিল। তখন কানিজের মা দরজা খুলে বলল, আরে তান্না যে, ভিতরে এসে বসো। তারা দুইজন ভিতরে এসে সোফায় বসলো। তখন কানিজের মা বলল, তা তোমার সাথে এটাকে? তানা বলল, আন্টি আমার বান্ধবী। তা কানিজ কোথায় আন্টি? কানিজের মা বলল, ও, সে তার রুমে। তা তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য। তানা বলল, না আন্টি, এখন খাবো না, আমরা বরং কানিজের কাছে যাই, কেমন? কানিজের মা বলল, আচ্ছা যাও, আমি সেখানে নাস্তা পাঠিয়ে দিবনি। তানা আর কিছু না বলে কানিজের রুমে গেল। কানিজ বলল, কিরে তুই আসলি? তা তোর পাশের জনকে বান্ধবী? তানা বলল, তা কেমন আছিস? কানিজ বলল, ভালো, তুই? তানা বলল, আছি কোনো মতো। কানিজ বলল, কেন, কি হলো তোর? তানা বলল, কিছু না। আচ্ছা দুলা ভাই কই, দেখছি না যে? কানিজ বলল, বাবার সাথে নাকি কোথায় গেছে। তানা বলল, ও আচ্ছা, যে কারণে তোর কাছে আসলাম। কানিজ বলল, বল কি কারণ? তানা বলল, অনেকের ব্যাপারে কিছু জানিস নাকি তুই? কানিজ বলল, কিছুটা জানি। তা কেন, তার ব্যাপারে খোঁজ নিচ্ছিস কেন? তানা বলল, দরকার আছে তাই। বল না আমায় প্লিজ তার ব্যাপারে। কানিজ বলল, তোকে সেই দিন বলতে চেয়েছি কিন্তু শুনলি না, এখন কেন আসলি? এখন শোনার দরকার নেই, আইসিস, খেয়ে দিয়ে যাবি। তানা বলল, প্লিজ এমন করিস না, বল না তার ব্যাপারে, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আখি বলল, প্লিজ বলেন আপু।
কানিজ বলল, আকি শোনো, সে যদি আমাকে বেস্ট ফ্রেন্ড মানতো তাহলে আমি তাকে কতবার বলতে চাইছি কিন্তু শুনলো না। আকি বলল, আরে আপনি তো জানেন মেয়েরা আর যাই শেয়ার করুক না কেন নিজের প্রিয় মানুষকে কারোর সাথে শেয়ার করে না, সে আবেগের বশে করেছে, তাই বলে কি বলে দেন। তানা বলল, প্লিজ বল না। কানিজ বলল, আচ্ছা একটা কথা বলতো, তুই তো তাকে ভালোবাসিস না, দেখতে পারিস না, কি এমন হলো যে অনেকের ব্যাপারে জানতে চাচ্ছিস? তানা বলল, তাহলে শোন। এই বলে কালকে সব খুলে বলল। কানিজ বলল, তা এই ব্যাপার, তাই বলি ভূতের মুখে রাম রাম কেন শুনি? তানা বলল, এখন না করিস না, বল আমায়। আকি বলল, এইবার বলে দেন আপু। তানা বলল, তুই যদি না বলিস তোর পা ধরবো। কানিজ বলল, এই কি করছিস, পা ধরতে হবে না, আমি বলছি। এই বলে কানিজ যতটুকু জানে সব বলে দিল। এগুলো শুনে তানা কান্না করতে লাগলো। কানিজ বলল, এই এখন ঢং করে আর লাভ নাই, এত ঢং তখন কোথায় ছিল? আমিও তোকে অনেকবার খোঁজ নিতে বললাম, না সে আমার কথা শুনবে না। এখন বুঝো ঠেলা, ঢং বাদ দিয়ে অনেককে কিভাবে মানাতে পারি সেটা ভাব। তানা মাথা নিচু করে বলল, কানিজ বলল, এখন এইসব বাদ দে, গল্প করি। তারা সবাই গল্প করতে লাগলো। তখন কানিজের মা নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাওয়া শেষ। তানা বলল, কানিজ আজ আসি। কানিজ বলল, কি আজ রাতের ডিনার এখানে করবি, এখন কোথাও যাওয়া হচ্ছে না? তানা বলল, না রে, মা কল দিচ্ছে, যেতে হবে, আজ আসি কেমন, দেরি হলে আবার যেতে পারবো না, রাস্তাঘাটের যে অবস্থা। কানিজ বলল, আচ্ছা সাবধানে যাবি কেমন? তানা বলল, এই বলে তানা কানিজের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আকিকে বিদায় দিয়ে তার বাসায় চলে আসলো। তানা এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমার কথা ভাবতে লাগলো। কাল কলেজে আসলে তার কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা সে কি আমাকে ক্ষমা করবে? আমাকে কি এখনো ভালোবাসে? সে কি আমাকে তার জীবনে জড়াবে? সে যদি ক্ষমা নাই করে তাহলে তার পা ধরবো, দেখরি হোক, তার থেকে ক্ষমা চাইতে হবে। তার জন্য যত অপমান সহ্য করা লাগে কর্মু। এই কখন যে সকাল হবে, কলেজে যাবো, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এইদিকে আমি পড়া শেষ করে নামাজ পড়ে খাবার খেয়ে কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। ভোরে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম। সেখানে গিয়ে দেখি সবার মুখ কালো করে বসে আছে। তখন আমি বললাম, কি হলো, তোমরা না খেয়ে এইরকম করে বসে আছো কেন? খালা বলল, না কিছু না, তুই খাবার খা। আমি বললাম, তাহলে তোমরাও খাও, আমি একা খাবো নাকি? আমি বুঝতে পারছি কি জন্য এরকম, কিন্তু কিছু বলিনি। খালা বলল, খাচ্ছি। এই বলে সবাই খেতে লাগলাম। খাওয়া শেষ করে সাইদকে নিয়ে বার হলাম। সাইদকে স্কুলে দিয়ে আমি কলেজে আসলাম। কলেজে গিয়ে আমি তো অবাক, কারণ কলেজে গিয়ে দেখি আবির মিলির সাথে আছে জুয়েল আর লিমা। তাই আর দেরি না করে তাদের সামনে আসলাম। আমি বললাম, কিরে তোরা এখানে? জুয়েল বলল, এখানে ভর্তি হয়েছি মাম্মা। আমি বললাম, ও তাহলে অনেক মজা হইব মামা। এই বলে সবাই মিলে একসাথে আড্ডা দিতে লাগলাম। এইদিকে তানার মা বলল, ওই তানা ওঠ, কয়টা বাজে, খবর আছে? তানা বলল, যাও তো মা, এখন সকাল সকাল বিরক্ত করো না তো। তানার মা বলল, কি আমি বিরক্ত করছি? 8টা বাজে, কলেজে যাবি না? কলেজের কথা শুনে তানা আমার কথা মনে পড়লো, আর সে লাফ দিয়ে উঠে পড়লো। তানা বলল, আরে আরো আগে ডাকবা না, এত দেরিতে ডাকে কেউ? তানার মা বলল, কি আমি দেরিতে ডাকি? সেই সকাল থেকে ডাকতেছি, আর তুই বলতেছি আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই। এইরকম করতে করতে 8টা বেজে গেল। আর এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে খেয়ে কলেজে যা, আর আমাকে উদ্ধার কর। তানা আর দেরি না করে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেল। কলেজে গিয়ে তানা এইদিক ওইদিকে আমাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে আমাকে দেখলো, আর আমাকে দেখে তার মাথার মেজাজ 400+ হয়ে গেল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।